তো আমার কাছে গল্পটা যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। লেখক স্টোর অফ ইয়াসিন নীল। গভীর রাত হতে থাকলেও আমার ভিতরে অস্থিরতা আর বাড়ছিল না, বরং এক ধরনের ভয়ানক শান্তি নেমে এসেছিল, যেন বহুদিন ধরে জমা থাকা ঝড় অবশেষে ভিতর থেকে বেরিয়ে এসে আমাকে হালকা করে দিয়েছে। আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ নিঃশ্বাস নিলাম। ঢাকার আর্দ্র বাতাস গলায় এসে লাগছিল, কিন্তু সেই বাতাসও আজ আর আগের মতো ভারী চাপ অনুভব হচ্ছিল না। কারণ আমি এখন আর অন্ধকারে হারছি না, আমি অন্ধকারের ভেতরেই আলো খুঁজে পেতে শুরু করেছি। পেছনে বাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ পেলাম। বুঝলাম রাশেদ এখনো ভেতরে আছে, হয়তো ভাঙছে, হয়তো নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই মানুষটা আর আগের মতো শক্তিশীল নেই। কারণ সত্য একবার প্রকাশ পেলে মিথ্যার ভিত নিজেই কেঁপে ওঠে। আমি ধীরে ধীরে গেটের বাইরে এসে দাঁড়ালাম। রাস্তার বাতি মিটমিট করে জ্বলছিল, আর দূর কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছিল, যেন শহরের নিঃসঙ্গতা আজ আমার সঙ্গে সঙ্গ দিচ্ছে। আমি সরাসরি গাড়িতে উঠলাম না, কিছুক্ষণ রাস্তার পাশে হাঁটছিলাম, কারণ আমার ভিতরে এখন শুধু একটা চিন্তা ঘুরছিল। এই খেলাটা শুধু রাশেদের একার নয়, এর পিছনে আরো বড় কোনো ছায়া আছে, যেটা এখনো পুরোপুরি দৃশ্যমান হয়নি। তানিয়ার কথা, ভুয়া কাগজ, হাসপাতাল অপব্যবহার, কোম্পানির মালিকানা পরিবর্তন, সবকিছু একসাথে কোনো সাধারণ প্রতারণা হতে পারে না। এর পেছনে পরিকল্পনা আছে, সময় নিয়ে সাজানো একটা কাঠামো আছে। আমি গাড়িতে বসে সরাসরি নিজের এক পুরনো অ্যাপার্টমেন্ট চলে গেলাম, যেটা আমি বহু বছর আগে কিনেছিলাম, কিন্তু ব্যবহার করতাম খুব কম। এই জায়গাটা ছিল তার স্বাধীনতার ছোট একটা আশ্রয়, যেখানে আমি কোনো সম্পর্কের ছাপ ছাড়াই নিজের মতো করে ভাবতে পারতাম। আজ সেই জায়গাটাও আমার জন্য প্রয়োজন ছিল। আজ সেই জায়গাটাও আমার সবচেয়ে প্রয়োজন ছিল। ঘরে ঢুকে আমি লাইট জ্বালাই, চারপাশে নীরবতা, শুধু দেওয়ালে টাঙানো পুরনো কিছু সার্টিফিকেট আর কোম্পানির শুরুর দিনের ছবি। সেই ছবিতে আমি আর রাশেদ একসাথে দাঁড়িয়ে আছি, দুজনের মুখের স্বপ্নের হাসি। তখন আমরা জানতাম না এই স্বপ্ন একদিন বিশ্বাসঘাতকতার রূপ নেবে। আমি ব্যাগ থেকে সেই ভুয়া সম্পত্তি পত্রটা বের করলাম, টেবিলের উপর রাখলাম, তারপর ধীরে ধীরে বসে পড়লাম। কাগজটার দিকে তাকিয়ে থাকলে এখন আর রাগ আসে না, বরং মনে হয় এটা শুধু একটা কাগজ নয়, এটা একটা অপরাধের মানচিত্র, যেখানে অনেকগুলো সিদ্ধান্ত, অনেকগুলো লুকানো উদ্দেশ্য একসাথে জড়িয়ে আছে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো, স্ক্রিনে অচেনা নাম্বার। আমি একবার তাকালাম, তারপর রিসিভ করলাম। ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ, শান্ত কিন্তু দৃষ্টি। মিসেস রুবিনা, আমি জানি আপনি এখন অনেক প্রশ্নের মধ্যে আছেন। আমি একটু চুপ করে রইলাম, তারপর বললাম, আপনি কি? সে বলল, আপনার স্বামীর ব্যবসায়িক পার্টনারদের একজন, অথবা বলা ভালো যিনি এখন আর পার্টনার নন। এই কথাটা শুনে আমার ভিতরে একটা সতর্ক সংকেত বেজে উঠল। আমি বললাম, আপনি কি চান? সে একটু থেমে বলল, আমি চাই আপনি পুরো সত্যটা জানুন, কারণ রাশেদ শুধু আপনাকে ব্যবহার করেনি, সে পুরো বোর্ডকেই ব্যবহার করেছে। আমি ধীরে বললাম, আমি শুনছি। সে বলল, আপনার কোম্পানির মালিকানা পরিবর্তনের পিছনে শুধু ব্যক্তিগত স্বার্থ ছিল না, বরং বড় একটি আর্থিক লেনদেন লুকানোর চেষ্টা ছিল। আপনার নামে থাকায় শেয়ারগুলোর ব্যবহার করে আন্তর্জাতিক একটি ফান্ড থেকে টাকা উত্তোলন পরিকল্পনা করা হয়েছিল। আমি এক মুহূর্ত চুপ করে রইলাম, কারণ এই বিষয়টা আর শুধু পারিবারিক বিশ্বাসঘাতকতার মধ্যে সীমাবদ্ধতা নেই, এটা আইন এবং অর্থনৈতিক অপরাধের স্তরে চলে গিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি আমাকে কেন এসব বলছেন? সে বলল, কারণ আপনি এখন এই পুরো পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে আছেন, এবং যদি আপনি সময় মতো পদক্ষেপ না নেন তাহলে তাই আপনার উপর পড়বে। ফোনটা টেবিলে রেখে দিলাম, কিন্তু আমার মাথার ভেতর এখন আর কোনো
বিশৃঙ্খলা নেই, বরং এক ধরনের পরিষ্কার মানচিত্র তৈরি হচ্ছে। আমি বুঝতে পারছি রাশেদ শুধু একজন বিশ্বাসঘাতক স্বামী নয়, সে একটা বড় নেটওয়ার্ক অংশ। নিজের অজান্তে একটি গুরুত্বপূর্ণ চাবি হয়ে গেছে। পরদিন সকালে আমি খুব ভোরে বের হয়ে গেলাম সরাসরি একজন সিনিয়র কর্পোরেটর আইনজীবী অফিসে। নাম শুনে মানুষটা আমার দিকে একটু অন্যভাবে তাকালো, কারণ আমার নাম ব্যবসায়িক জগতে অপরিচিত নয়। আমি সব কাগজ সামনে রাখলাম, ধীরে ধীরে পুরো ঘটনা বললাম। কোনো আবেগ নেই, শুধু তথ্য। আইনজীবী সব শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, এটা সাধারণ পারিবারিক সমস্যা নয়, এটা ফৌজদারি অপরাধের সম্ভাব্য মামলা। আমি শান্তভাবে বললাম, তাহলে আমি কি করব? তিনি বললেন, আপনাকে এখন সব সম্পত্তি, শেয়ার, ব্যাংক লেনদেন ফ্রিজ করে দিতে হবে, আর একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে হবে। আমি মাথা নিয়ে সম্মতি দিলাম। বাইরে বেরিয়ে আসার সময় আমার ফোন আবার বেজে উঠল। এবার রাশেদ। আমি কল রিসিভ করলাম না, কিন্তু সে মেসেজ পাঠালো, তুমি যদি এটা সামনে নিয়ে যাও, তুমি শুধু আমাকে না, নিজেকেও শেষ করবে। আমি মেসেজটা পরে কয়েক সেকেন্ড চুপ করে রইলাম, তারপর ফোনটা বন্ধ করে দিলাম। আমি এখন বুঝে গেছি ভয় দেখানোর তার শেষ অস্ত্র। সন্ধ্যায় যখন আমি আবার সেই অ্যাপার্টমেন্ট ফিরলাম, দেখি দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। রাশেদ। তার মুখ ক্লান্ত, চোখে ঘুম নেই, কিন্তু সে এখনো একটা জেদ আছে। সে ধীরে বলল, তুমি কেন এভাবে যাচ্ছ? আমি থেমে গেলাম, তারপর বললাম, আমি যাচ্ছি না, আমি আসলাম জায়গায় ফিরে আসছি। সে এক ধাপ এগিয়ে এলো, বলল, আমি সব ঠিক করে দিতে পারি। আমি তার দিকে তাকালাম, বললাম, তুমি যদি সত্যি ঠিক করতে পারতে তাহলে শুরুতেই ভাঙতে না। তার মুখ শক্ত হয়ে গেল। সে বলল, তুমি বুঝতে পারতেছ না, এটা শুধু আমাদের ব্যাপার না। আমি হালকা মাথা নেড়ে বললাম, এখন আমি সেটা বুঝতে পেরেছি। আমি দরজা খুলে ভিতরে ঢুকলাম। রাশেদ বাহিরে দাঁড়িয়ে রইল। এবার আমি দরজা বন্ধ করলাম না, কারণ যুদ্ধ এখন আর লুকানোর নয়, এটা এখন খেলার মাঠে শুরু হতে যাচ্ছে। রাশেদ দরজার বাইরে দাঁড়িয়ে ছিল, আর আমি ভিতরে এসে ধীরে ধীরে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম না, শুধু হাত খোলা রেখে দিলাম। কারণ এখন আর কোনো কিছু পুরোপুরি বন্ধ বা খোলা রাখার সময় নেই। সবকিছুই অর্ধ সত্য, অর্ধ বিশ্বাস আর অর্ধ ভাঙা সম্পর্কের মাঝখানে দাঁড়িয়ে আছে। ঘরের ভেতরে ফিরে এসে আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম, যেন নিজের ভেতরের শব্দগুলো শুনতে চেষ্টা করছি। কারণ বাইরে পৃথিবী যতই জটিল হোক, আসল যুদ্ধটা এখন আমার মাথার ভেতরে শুরু হয়ে যাচ্ছে। রাশেদের চোখে যে ভয় আমি আগের দিন দেখেছিলাম, সেটা এখন আর লুকানোর নেই, বরং স্পষ্টভাবে তার আচরণে ছড়িয়ে পড়ছে। কিন্তু সে এখনো নিজের শক্ত দেখানোর চেষ্টা করছে। সে দরজার ফাঁক দিয়ে বলল, রুবিনা, তুমি ভুল পথে যাচ্ছ। আমি তার দিকে না তাকিয়ে বললাম, আমি কোনো পথে যাচ্ছি না রাশেদ, আমি শুধু সে জায়গায় ফিরে যাচ্ছি যেখানে থেকে তুমি আমাকে সরাতে চেয়েছিলে। সে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু আমি তার কথার আগেই বললাম, এখন আর কোনো আলোচনা নয়, এখন শুধু সত্য। এর সময় আর ফোনে আবার সেই অচেনা নাম্বার থেকে মেসেজ এলো, কিন্তু এবার মেসেজটা ছোট ছিল, খুব ঠান্ডা। আপনি যদি সত্যি জানতে চান, তাহলে আজ রাত 9টায় পুরনো বাণিজ্য ভবনের পার্কিং এলাকায় আসুন। আমি কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম, তারপর ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখলাম। এই ধরনের আমন্ত্রণ শুধু সাধারণ দুই রকমের হয়, হয় এটা সত্যের দরজা খুলে দেবে, নয়তো শেষ দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু এখন আমি সেই অবস্থায় আছি যেখানে আর কোনো ভয় আমাকে থামাতে পারবে না। সন্ধ্যা নামার আগে আমি প্রস্তুত হয়ে বের হয়ে গেলাম। রাশেদ আমাকে থামানোর চেষ্টা করেনি, কারণ সে বুঝে গেছে এখন আমাকে থামানো মানে আগুনকে হাত দিয়ে আটকানো। আমি যখন গাড়ি নিয়ে পুরনো বাণিজ্য ভবনের দিকে যাচ্ছিলাম, তখন শহরের আলো ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠছিল, আর আমার ভিতরের সিদ্ধান্তগুলো আরো পরিষ্কার হয়ে উঠছিল। ভবনের পার্কিং এলাকায় পৌঁছে দেখি জায়গাটা প্রায় ফাঁকা।
শুধু দূরে কয়েকটা গাড়ি আর ভাঙা আলো জ্বলছে। আমি গাড়ি থেকে নামতেই একটা ছায়ামূর্তি এগিয়ে এলো। মুখটা স্পষ্ট নয়, কিন্তু কণ্ঠ পরিচিত। আপনি এসেছেন? আমি বললাম, আমি জানতে চাই সত্যটা। লোকটা ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আপনার স্বামী শুধু একজন ব্যবসায়ী না, সে এটা বড় অর্থনৈতিক চক্রান্তের মধ্যে ছিল, যেখানে আপনার নাম ব্যবহার করে বহু দেশের ফান্ড থেকে টাকা সরানো হয়েছে। আমি শান্তভাবে বললাম, আমি সেটা বুঝেছি, কিন্তু কিন্তু কেন আমি? সে একটু থেমে বলল, কারণ আপনি চেয়েছিলেন সব বিশ্বাসযোগ্য মুখ আর সবচেয়ে বড় দুর্বলতা। এই কথাটা আমার ভেতরে একটা অদ্ভুত ঠান্ডা তৈরি করলো। আমি বললাম, প্রমাণ কোথায়? সে একটা ফাইল আমার দিকে বাড়িয়ে দিল। আমি সেটা খুললাম। ভেতরে ব্যাংক ট্রান্সফার, কোম্পানি রেকর্ড, সাক্ষী, সর্বক্ষিত ডকুমেন্ট, সবকিছু। আর প্রতিটা জায়গা কোথাও না কোথাও আমার নাম ব্যবহার করা হয়েছে। কখনো অনুমতি ছাড়া, কখনো জাল স্বাক্ষরে, কখনো পুরনো কাগজ পুনরায় ব্যবহার করে। আমি ধীরে ফাইলটা বন্ধ করলাম। বললাম, এটা যদি সত্য হয় তাহলে আমি এখন শুধু প্রতারিতই নই, আমি এখন ফাঁসানোর শিকার। লোকটা মাথা নেড়ে বলল, আর রাশেদ এখন পরিস্থিতি সামলাতে যাচ্ছে আপনাকে সামনে রেখে। এই কথাটা শোনার পর আমি প্রথমবার বুঝলাম এই খেলাটা শুধু বিশ্বাসঘাতকতার না, এটা বলির পাঠা বানানোর খেলা। হঠাৎ পেছন থেকে গাড়ির শব্দ শোনা গেল। আমি ঘুরে তাকালাম। রাশেদ, সে দ্রুত গাড়ি থেকে নামলো, মুখের রাগ আর অস্থিরতা। সে চিৎকার করে বলল, তুমি এখানে কি করছো? আমি শান্তভাবে বললাম, সত্য শুনছি। সে এগিয়ে এসে লোকটার দিকে তাকালো, তারপর বলল, তুমি তাকে এসব দেখাচ্ছ কেন? লোকটা পিছিয়ে গেল না, সে শুধু বলল, কারণ এখন সত্য লুকিয়ে রাখার সময় শেষ। এই সময় রাশেদ আমার দিকে ঘুরে বলল, তুমি যদি এখন থেকে না যাও, তুমি নিজেকে শেষ করে দেবে। আমি হেসে ফেললাম না, কাঁদলাম না, শুধু বললাম, রাশেদ, তুমি আমাকে শেষ করার কথা বলছো? তুমি কি বুঝতে পারছো তুমি আমাকে নিয়ে অনেক আগে একটা যুদ্ধে নামিয়ে দিয়ে? তার মুখ শক্ত হয়ে গেল। আমি বললাম, তুমি ভাবছিলে আমি কিছুই বুঝবো না, আমি শুধু তোমার ছায়ায় থাকবো। কিন্তু তুমি ভুলে গেছো আমি সেই মানুষ যে ছায়া থেকে বের হয়ে আলো বানাতে জানে। রাশেদ বলতে চাচ্ছিল, কিন্তু আমি হাত তুলে থামিয়ে দিলাম। বললাম, এখন আর কোনো কথা নয়, এখন প্রমাণ। আমি সেই ফাইলটা আবার তুলে নিলাম। বললাম, এটা যদি সত্য হয় তাহলে আমি উঠে যাব। এই কথা শোনার পর রাশেদের মুখে প্রথমবার ভয় স্পষ্টভাবে দেখা গেল। সে নিচু স্বরে বলল, তুমি এটা করতে পারো না। আমি শুধু পারি না, আমি করছি। এই সময় দূরে পুলিশের সাইরেন শোনা গেল এবং মুহূর্তের মধ্যে পার্কিং এলাকা কয়েকটা গাড়ি এসে থামলো। লোকটা আমার দিকে তাকিয়ে বলল, সে ধীরে বলল, রুবিনা, এটা আর থামানো যাবে না। আমি তার দিকে তাকালাম। বললাম, ঠিক বলছো, এটা আর থামানো যাবে না। পুলিশ নেমে এলো আর আমি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম, হাতে সেই ফাইল। রাশেদ পিছনে দাঁড়িয়ে রইল, তার পৃথিবী ধীরে ধীরে ভেঙে পড়ছে। আমি একবারও পিছনে তাকালাম না, কারণ এখন আর ফিরে যাওয়ার জায়গা নেই। এখন শুরু হবে আসল বিচার। পুলিশ গাড়ির নীল আলো পুরো পার্কিং এলাকায় কেটে কেটে আলোকিত করছিল, যেন অন্ধকারের ভিতরে লুকানো সব সত্য একসাথে একে দৃশ্যমান হয়ে উঠছে। আর আমি সেই আলোকিত দাঁড়িয়ে আছি, ঠিক মাঝখানে হাত, সে ফাইল, যেটা এখন আর শুধু কাগজ নয়, এটা আমার জীবনের বিরুদ্ধতার কারণে একটি সম্পূর্ণ ষড়যন্ত্র প্রমাণ। রাশেদ দূরে দাঁড়িয়ে আছে, তার মুখে এখন আর আগের সেই আত্মবিশ্বাস নেই। সেখানে আছে অস্বীকার, ভয়, ধরা পড়ার অস্থিরতা। একজন পুলিশ অফিসার এগিয়ে এসে বললেন, ম্যাডাম, আপনি কি অভিযোগ দায়ের করতে চান? আমি এক মুহূর্ত না ভেবে বললাম, হ্যাঁ, আমি চাই তদন্ত হোক এবং পুরো নেটওয়ার্ক উন্মোচিত হোক। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে রাশেদ দ্রুত এগিয়ে এসে বলল। রাতের নীরবতায় এবার আর আগের মতো শান্ত লাগছিল না, বরং মনে হচ্ছিল সেই নীরবতা
ভেতরে কেউ একজন লুকিয়ে বসে আছে। আমার প্রতিটা শ্বাস, প্রতিটা চিন্তা খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। আর সেই অদৃশ্য উপলব্ধি আমাকে বারবার মনে করে দিচ্ছে যে আমি এখনো পুরো সত্যের মুখোমুখি হইনি। আমি শুধু তার একটা অংশ ছুঁইতে পেরেছি মাত্র। ফোনে সেই মেসেজটা হাতে নিয়ে আমি বারবার পড়ছিলাম, মূল খেলোয়াড় এখনো সামনে আসেনি। এই কথা একটা বাক্য আমার পুরো লড়াইয়ের দিকটাই বদলে দিল। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। নিচে শহরের আলো ঝিকিমিকি করছিল। মানুষ তাদের জীবন ব্যস্ত। কেউ জানে না একটা ভাঙা সংসারের ভেতর দিয়ে কি ধরনের ভূমিকম্প চলছে। আর কেউ জানে না একজন নারী ধীরে ধীরে নিজের জীবনকে নতুন করে সাজানোর জন্য কতটা ভয়ানক বাস্তবতার ভেতরে দিয়ে যাচ্ছে। আমার ভেতরে এখন আর শুধু রাগ নেই, এখন আছে অনুসন্ধান, কারণ প্রতিশোধ তখনই যখন সত্য পুরোপুরি উন্মোচিত হয়। পরের দিন সকালে আমি আবার আইনজীবীর অফিসে গেলাম। এবার আমি একা ছিলাম না, আমার সাথে ছিল তদন্তের কিছু নতুন নথি, যেগুলো রাতে আমার হাতে এসেছে অজানা সূত্র থেকে। আইনজীবী ফাইলগুলো রেখে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, এটা শুধু রাশেদের একার কাজ নয়, এখানে একটু সংগঠিত আর্থিক চক্রান্ত জড়িত, এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই চক্রান্তে এমন কিছু নাম আছে যেগুলো প্রকাশ পেলে পুরো দেশের কর্পোরেট সেক্টর ঝড়ে উঠবে। আমি শান্তভাবে বললাম, তাহলে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? তিনি বললেন, আপনি এখন একটি বড় সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন, এবং আপনি চাইলে এই কেস ইতিহাস তৈরি করতে পারে, কিন্তু তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আমি মাথা নেড়ে বললাম, আমি প্রস্তুত। সেদিন বিকেলে আমাকে আবার থানায় ডাকা হলো, কারণ রাশেদের বিরুদ্ধে নতুন কিছু সাক্ষ্য এসেছে। আমি যখন থানায় ঢুকলাম, দেখলাম তানিয়া আবার সেখানে উপস্থিত। কিন্তু এবার সে একা নয়, তার সাথে আরো দুজন নারী, যাদের দেখে একই ধরনের ভয় আর ট্রমার ছায়া। আমি কিছু বলার আগে একজন অফিসার বললেন, ম্যাডাম, এই মেয়েরা দাবি করছে তারা সবাই এই ধরনের প্রতারণার শিকার। আমি তাদের দিকে তাকালাম, আর সেই মুহূর্তে বুঝলাম এই গল্প শুধু আমার না, এটা অনেকগুলো ভাঙা জীবনের গল্প। তাদের মধ্যে একজন ধীরে ধীরে বলল, রাশেদ শুধু ব্যবসা করেনি, সে সম্পর্কের ব্যবহার করেছে, বিশ্বাসকে ব্যবহার করেছে। আর প্রতিটা জায়গায় সে একই প্যাটার্ন মানুষকে ফাঁসিয়েছে। টেনে নিচু গলায় বলল, আমরা কেউ জানতাম না আমরা আসলে কিতে জড়াচ্ছি। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, আর এখন? তানিয়া আমার দিকে তাকিয়ে বলল, এখন আমরা সত্য বলতে চাই। এই মুহূর্তে তদন্তের গতিপথ সম্পূর্ণ বদলে গেল, কারণ এখন আর এটা শুধু একটি পারিবারিক মামলা নয়, এটা বহু মানুষের অভিজ্ঞতা, বহু প্রতারণার একটি প্রমাণ। রাশেদের আইনজীবীরা দ্রুত স্ক্রয় হলো। তারা এটাকে ব্যক্তিগত প্রতিহিংসা হিসেবে দেখানোর চেষ্টা করলো, কিন্তু একের পর এক সাক্ষ্য এবং ব্যাংক রেকর্ড, কল ডিটেলস এবং ডকুমেন্টস প্রমাণ তাদের যুক্তিকে দুর্বল করে দিচ্ছিল। এক সপ্তাহ পর কোর্টে আবার শুনানি হলো। এবার পরিবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন। মিডিয়া উপস্থিত, তদন্ত কর্মকর্তাদের রিপোর্ট প্রস্তুত, আর আমি বসেছিলাম সে জায়গায় যেখানে এক সময় আমি শুধু একজন স্ত্রী হিসেবে উপস্থিত হতাম। কিন্তু এখন আমি একজন অভিযোগকারী, একজন সাক্ষী এবং একজন প্রধান প্রমাণের অংশ। বিচারক রাশেদের দিকে তাকিয়ে বললেন, আপনার বিরুদ্ধে একাধিক অর্থনৈতিক অনিয়ম, জালিয়াতি এবং প্রভাব খাটানোর অভিযোগ এসেছে। আপনি কি বলেন? রাশেদ উঠে দাঁড়ালো।
তার চোখে ক্লান্তি, কিন্তু এখন একটা চেষ্টা আছে নিজেকে রক্ষা করার। সে বলল, এটা একটা ভুল বোঝাবুঝি, আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু তার কথার মধ্যে সে আগের শক্তি ছিল না, কারণ সত্যর ভার তার দিকে ধীরে ধীরে নিচে নামিয়ে দিয়েছিল। আমি চুপ করে বসেছিলাম, কিন্তু আমার ভেতর কোনো অস্থিরতা ছিল না, কারণ আমি জানতাম এই লড়াই এখন আর ব্যক্তিগত নয়, এটা ন্যায়ের লড়াই। আদালত নির্দেশ দিল আরো গভীর তদন্তের জন্য একটি বিশেষ টিম গঠন করা হবে এবং সমস্ত সম্পত্তি সাময়িকভাবে ফ্রিজ করা এবং সমস্ত সম্পত্তি সাময়িকভাবে ফ্রিজ এবং এবং সমস্ত সম্পত্তি সাময়িকভাবে ফ্রিজ করা হবে। কোর্ট থেকে বের হওয়ার সময় রাশেদ আমাকে দেখলো। তার চোখে এবার কোনো রাগ নেই, শুধু একটা নিঃশেষ হয়ে যাওয়া মানুষের চাহনি। সে ধীরে বলল, তুমি কি খুশি এখন? আমি থেমে গেলাম, তারপর বললাম, আমি শুধু নই রাশেদ, আমি শুধু সত্যের কাছাকাছি পৌঁছেছি। সে নিচু গলায় বলল, আমি সব হারিয়েছি। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি শুধু হারাওনি, তুমি নিজেই অনেক কিছু নষ্ট করেছো, যেটা আর ফিরে আসবে না। এরপর আমি আর দাঁড়ালাম না, সোজা বাইরে চলে এলাম। কয়েকদিন পর তদন্ত টিম একটি বড় অগ্রগতি পেল। একটি অফশোর অ্যাকাউন্টের সূত্রে দেখা গেল এই পুরো অর্থনৈতিক চক্রান্তের পিছনে আরো একজন বড় নাম জড়িত, যাকে কেউ সরাসরি সন্দেহ করেনি, কারণ সে সবসময় ছায়ার আড়ালে থাকছে। এই নামটা যখন আমার আইনজীবী আমাকে বলল, আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, কারণ সেই নামটা আমার কাছে একবারে চেনা নয়। এটা ছিল রাশেদের ব্যবসায়িক মেইনটেইন, সেই মানুষ যাকে সবাই সম্মান করত, যাকে সবাই সফলতার প্রতীক মনে করত। আমি বুঝলাম এতদিন ধরে আমি যাকে যুদ্ধ লড়াইছিলাম, সে আসলে অনেক বড় যুদ্ধের ছোট একটা অংশ ছিল। রাতের দিকে আমি আবার সেই অ্যাপার্টমেন্টে বসেছিলাম। এবার আর ভয় লাগছিল না, বরং একটা পরিষ্কার অনুভূতি ছিল, এই গল্প এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। হঠাৎ দরজায় ঠোকা পড়লো। আমি ধীরে উঠে গিয়ে দরজা খুললাম। সামনে দাঁড়িয়ে ছিল একজন অচেনা মানুষ, তার হাতে একটা ফাইল। সে বলল, আপনি যদি সত্যি শেষ পর্যন্ত যেতে চান, তাহলে এটা আপনার জন্য। আমি ফাইলটা নিলাম। তারপর সে বলল, এখন আপনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যেখান থেকে ফিরে আর আসা যায় না। আমি তার দিকে তাকিয়ে বললাম, আমি ফিরে আসার জন্য আসিনি। সে কিছু না বলে চলে গেল। আমি দরজা বন্ধ করলাম না, কারণ এখন আমি জানি শেষটা এখনো। আমি দরজা বন্ধ করিনি, শুধু হাত খোলা রেখে দিয়েছিলাম, কারণ এখন আর আমার জীবনে কোনো কিছুই পুরোপুরি বন্ধ বা পুরোপুরি খোলা নেই। সবকিছুই অর্ধ সত্যের ভেতর দিয়ে এগোচ্ছে, আর সেই অর্ধ সত্য আমাকে ধীরে ধীরে পুরো সত্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমার হাতে থাকা সেই ফাইলটা যেন এখন আর কাগজের বান্ডিল নয়। এটা একটা দরজা, যেটা খুললেই ভিতর থেকে পুরো অন্ধকারের মুখ দেখা যাবে। আর আমি জানি সেই অন্ধকার শুধু আমার জীবনে না, অনেক বড় একটা সিস্টেমের। রাত রাত গভীর হচ্ছিল, কিন্তু আমি ঘুমানোর চেষ্টা করিনি, কারণ ঘুম এখন আর আমার জন্য বিলাসিতা নয়। এটা এখন দায়িত্বের ভিতর হারিয়ে গেছে। আমি টেবিলের সামনে বসে ফাইলটা আবার খুললাম। প্রতিটা পৃষ্ঠা মনোযোগ দিয়ে দেখছিলাম, আর যত বেশি দেখছিলাম তত বেশি বুঝতে পারলাম যে এই গল্পটা শুধু রাশেদ বা আমার নয়। এখানে এমন কিছু মানুষের নাম আছে যারা সবসময় পর্দার আড়াল থেকেই কিছু নিয়ন্ত্রণ করছে সামনে থাকা মানুষের জীবন। হঠাৎ ফোন বেজে উঠলো। এবার পরিচিত নাম্বার, আমার আইনজীবী। তিনি বললেন, আপনি যেখানে আছেন সেখানেই থাকুন, খুব গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। আমি বললাম, কি তথ্য? তিনি একটু নিচু গলায় বললেন, আমরা যাকে সন্দেহ করেছিলাম সেই মূল খেলোয়াড় সম্পর্কে কংক্রিট প্রমাণ পাওয়া গিয়েছে। এই কথাটা শোনার পর আমার বুকের ভেতর এক ঠান্ডা স্রোত বয়ে গেল, কারণ আমি এতদিন ধরে যেটা অজানা নাম ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছিল, সেটা এখন বাস্তব হতে যাচ্ছে। আমি বললাম, নামটা বলুন। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আলমগীর হোসেন। এই নামটা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, কারণ এই নাম আমি আগেও শুনেছি। অনেক সম্মানিত, অনেক প্রভাবশালী, যাকে মিডিয়া সবসময় সফলতার উদাহরণ হিসেবে দেখিয়েছে। আমি ধীরে বললাম, আপনি নিশ্চিত? তিনি বললেন, প্রায় সব ট্রান্সফরমার তার অনুমোদনায় রয়েছে, এবং রাশেদ ছিল শুধু অপারেশনাল ফন্ড। ফোনটা রেখে আমি জানালার দিকে তাকালাম। বাইরে শহরটা নিঃশব্দ, কিন্তু আমার ভেতর শুরু হয়ে যাচ্ছে ভয়ঙ্কর এক হিসাব নিকাশ। পরদিন সকাল আমি সরাসরি আইনজীবী অফিসে গেলাম। সেখানে ইতিমধ্যে তদন্ত টিমের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। টেবিলের ওপর অনেক ডকুমেন্ট, ল্যাপটপ স্ক্রিনে
একের পর এক ব্যাংক ট্রান্সফরমার টার্চ। একজন অফিসার বললেন, এই নেটওয়ার্কার শুধু দেশীয় না, আন্তর্জাতিক লয়ারও কাজ করছে। আমি বললাম, আমি শুধু জানতে চাই আমি এখানে কোথায় আছি। আইনজীবী আমার দিকে তাকিয়ে বললেন, আপনি এখন সেই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষ্য। এই কথাটি শোনার পর আমার ভেতর ভয় না বরং দায়িত্বের অনুভূতি তৈরি হলো। সেদিন বিকেলে রাশেদের সঙ্গে আবার কোর্টের মুখোমুখি শুনানি হলো। তাকে এবার আবার কঠোর নিরাপত্তার মধ্যে আনা হলো, কিন্তু তার চোখে এবার আর সে আগের আত্মবিশ্বাস নেই, যেখানে ক্লান্তি, ক্ষয় আর একটা ভাঙা মানুষের ছায়া। বিচারক নতুন রিপোর্ট পড়তে শুরু করলেন এবং প্রতিটা লাইন পড়ার সঙ্গে সঙ্গে কোর্ট রুমের পরিবেশ আরো ভারী হয়ে উঠেছিল। রিপোর্টে আলমগীর হোসেনের নাম আসতে পুরো কোর্টে একটা চাপা গুঞ্জন ছড়িয়ে পড়লো। রাশেদ হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, আমি একা কিছু করিনি, আমাকে ব্যবহার করা হয়েছে। এই প্রথমবার সে নিজের অবস্থান থেকে সরে এসে দায় ভাগ করতে শুরু করলো। আমি তার দিকে তাকিয়ে শান্তভাবে বললাম, তুমি ব্যবহার হওনি রাশেদ, তুমি অংশ হয়েছ। সে আমার দিকে তাকালো, চোখে অনুরোধ, কিন্তু এখন আর সেই অনুরোধের কোনো মানেই নেই। বিচারক বললেন, এই কেস এখন বিশেষ তদন্ত সংস্থার অধীনে যাবে। যেদিন কোর্ট থেকে বের হওয়ার সময় বাইরে প্রচুর মিডিয়া ফ্লাশ প্রশ্ন, কিন্তু আমি যেদিন কোর্ট থেকে বের হওয়ার সময় বাইরে প্রচুর মিডিয়া ফ্লাশ প্রশ্ন, কিন্তু আমি কোনো প্রশ্ন উত্তর দিলাম না, শুধু সামনে হেঁটে চলে এলাম। রাতের দিকে আমি আবার সেই পুরনো অ্যাপার্টমেন্টে বসেছিলাম, এবার একা না। আমার সামনে রাখা ছিল পুরনো ফাইল, তদন্ত রিপোর্ট, আর সেই নাম আলমগীর হোসেন। হঠাৎ দরজা টোকা পড়লো। আমি উঠে গিয়ে দরজা খুললাম। সামনে দাঁড়িয়ে ছিল একজন মধ্যবয়সী মানুষ। তার চোখে শান্ত কিন্তু গভীর। সে বলল, আপনি যদি শেষ দেখতে চান তাহলে আমার সঙ্গে আসতে হবে। আমি বললাম, আপনি কে? সে বলল, আমি সেই সিস্টেমের ভিতর ছিলাম, এখন বাইরে এসেছে। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম, তারপর বললাম, আমি আসবো। পরের দিন ভোরে আমি তার সঙ্গে একটি অজানা জায়গায় গেলাম, শহরের বাইরে একটি পুরনো শিল্প এলাকায়, যেখানে বড় বড় গোদাম ঘর, কিন্তু মানুষ কম। একটা গোদামের ভিতরে ঢুকতেই আমি থমকে গেলাম, কারণ ভেতরে একাধিক মনিটর, সার্ভার, ফাইলিং সিস্টেম এবং দেওয়ালে বড় করে টাঙ্গানো একটি সিস্টেম চক্র ডায়াগ্রাম, যেখানে পুরো আর্থিক চক্রের ম্যাপ আঁকা। সে ধীরে বলল, এটাই আসল নেটওয়ার্ক। আমি চুপ করে তাকিয়ে রইলাম। সে বলল, রাশেদ ছিল মাঝের লিঙ্ক, আলমগীর ছিল আলমগীর ছিল ফান্ডার মুভার, আর উপরে আরো একজন আছে। আমি ধীরে বললাম, আরো একজন? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, যাকে এখনো কেউ স্পর্শ করতে পারেনি। আমি বললাম, কি? সে আমার দিকে তাকালো, তারপর বলল, সে আপনার কাছের কেউ ছিল এই কোম্পানিতে শুরু থেকেই। এই কথাটা শোনার পর আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে বললাম, নামটা বলুন। সে বলল, রোকেয়া বেগম। এই নামটা শোনার পর আমার মাথা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আমি বললাম, এটা অসম্ভব। সে বলল, অসম্ভব মানে? সে বলল, অসম্ভব মনে হওয়ার সবচেয়ে বড় কৌশল ছিল। আমি ধীরে ধীরে পিছনে সরে এলাম, কারণ আমার পুরো বিশ্বাস ব্যবস্থা এক মুহূর্তে কেঁপে উঠল। রোকেয়া বেগম, যে আমার শাশুড়ি, যে আমাকে সবসময় দুর্বল ভাবত, সে কি সত্যই এই পুরো সিস্টেমের অংশ? আমি গুদামঘর থেকে বের হয়ে এলাম। মাথার ভিতরে একটাই শুধু প্রশ্ন ঘুরছিল, তাহলে এতদিন আমি কাকে বিশ্বাস করে এসেছিলাম? সন্ধ্যায় আমি আবার শহরে ফিরে এলাম, কিন্তু এবার আমি আর আগের রুবিনা নই। আমি জানি এখন সামনে যে তথ্য এসেছে সেটা শুধু বিশ্বাসঘাতকতা না, এটা পুরো জীবন ভেঙে দেওয়ার মতো সত্য। রাত নামার আগে আমার ফোনে আবার একটা মেসেজ এলো, এবার আপনি প্রস্তুত তো? শেষ দরজা খুলতে যাচ্ছে। আমি ফোনটা হাতে নিয়ে জানালার দিকে তাকিয়ে রইলাম। তো গাইস,